জুলাই গণহত্যার দায়ে সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে হাসিনা কামাল পলাতক। ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসির আলোচনা 5 অগস্ট বিপ্লবের ইতিহাসের স্বর্ণালী দিন। ইরানের হামলায় জ্বলছে হাইফার বিদ্যুৎ কেন্দ্র, তেহরানে নিহত সংখ্যা বেড়ে 224। কালো টাকা সাদা করা থেকে সরে আসতে চায় এনবিআর, মেলেনি মন্ত্রণালয়ের নির্দেশনা। চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বাড়ছে করোনা সংক্রমণ, 31 লাখ টিকার মেয়াদ শেষ হবে আগস্টে। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে পতিত সরকারের আমলের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে নিয়ে আসা হয়। আসামি হাজিরের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার কার্যক্রম শুরু হচ্ছে আজ। এর আগে 1 জুন 5টি সুনির্দিষ্ট মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজ আদালতে হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আসামিরা কেউ অনুপস্থিত থাকলে অনুপস্থিতি হিসেবে ঘোষণা করে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি আদালতকে জানাবে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ গঠন হলে শুনানির পরবর্তী তারিখে শুরু হতে পারে সাক্ষ্য গ্রহণ। মামলায় 81 জনকে সাক্ষী করেছে প্রসিকিউশন। গণহত্যায় অভিযুক্ত 3 আসামির মধ্যে শেখ হাসিনা গত 5 অগস্ট ভারত পালিয়ে যান। পলাতক আছেন আসাদুজ্জামান খান কামালও। জুলাই গণহত্যার 5 মামলা আসামিদের নিয়ে আরও খবর জানাতে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, শুনানি শুরু হয়েছে কিনা এবং পলাতক আসামিদের বিরুদ্ধে কি গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে আজ? 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে গণহত্যা বা হত্যাযজ্ঞ হয়েছিল, যেখানে 1400 ছাত্র জনতাকে মারা হয় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এবং প্রায় 25,000-এর মতো লোক আহত হন, সেই ঘটনায় এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পরেই প্রথম যে মামলাটি দায়ের হয়, সেই মামলার প্রধান আসামি শেখ হাসিনা এবং তার সঙ্গে আরও 2 আসামি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই 3 জনের বিরুদ্ধে গত 1 জুন অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল এবং আজকে শুনানির দিন ধার্য ছিল। সেই অনুযায়ী সকাল 10টার কিছুক্ষণ আগেই এই গণঅভ্যুত্থানের যে ঘটনা দায়ের করা অন্য মামলায় গ্রেপ্তার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এই মামলার আসামি হিসেবে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। হয়তো ট্রাইব্যুনালে আজকে 12:15টার দিকে মামলার শুনানি শুরু হতে পারে। আর এই মামলার অন্য 2 জন যে আসামি, প্রধান আসামি শেখ হাসিনা 5 আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন। আরেক আসামি আসাদুজ্জামান খান কামাল, তিনিও ভারতে আছেন এবং 2 জন যেহেতু পলাতক, তাদের ব্যাপারে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হবে তাদের হাজির করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। আজকে হয়তো তারা পত্রিকায় 2টি বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আবেদন করলে হয়তো সেটা আদালত মঞ্জুর করতে পারে এবং 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে তাদের হাজির হওয়ার জন্য এবং একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে। সেই সময়ের মধ্যে তারা যদি হাজির না হন তাহলে রাষ্ট্র থেকে এই 2 আসামির পক্ষে আইনজীবী নিয়োগ হবে এবং এই যে প্রসিকিউশন তাদের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে, সেই অভিযোগপত্র বা যেই তথ্যপত্র এইসব কিন্তু রাষ্ট্রের পক্ষে যে নিয়োজিত আইনজীবী আসামির তাদের কাছে দেওয়া হবে এবং তাদেরকেও নির্দিষ্ট সময় দেওয়া হবে এই তথ্যপত্র যাচাই বাছাইয়ের জন্য এবং সেই নির্দিষ্ট সময়ের পরেই কিন্তু পরবর্তী শুনানিতে অভিযোগ গঠনের উপর শুনানি হতে পারে। এবং যেহেতু দীর্ঘ প্রক্রিয়া, আজকে 12:15 বাজে যখন আদালত শুরু হবে, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তিনি নির্দেশনা দিবেন কিভাবে কি হতে পারে বা আইনি প্রক্রিয়া কোনভাবে শুরু হতে পারে। যদিও 1 তারিখে এই মামলাটি ঐতিহাসিক মামলা বলা চলে, এই জন্য ওই দিন সরাসরি গণমাধ্যমে সম্প্রচার হয়েছিল, লাইভের মাধ্যমে দেখানো হয়েছিল সমগ্র বাংলাদেশে এই বিচার এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বিশ্বে দেখেছে। তবে সেটা আজকে নেই। তবে আমাদের আরও 45 মিনিটের মতো অপেক্ষা করতে পারে, এরপরে আমরা কিন্তু জানাতে পারবো। যেহেতু 5টি অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনা সহ অন্য 2 আসামির বিরুদ্ধে, তা নিয়ে এর জন্য আমাদের আরও 1 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে, এরপরে আমরা জানাতে পারবো।
সৈকত সাদিক, নিশ্চয়ই আমরা ফিরে আসবো তখন আপনার কাছে। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন আমাদের সাথে। 5 অগস্ট স্বৈরাচার হাসিনার পালিয়ে যাওয়ার দিনটি বাংলাদেশের বিপ্লবের ইতিহাসে স্বর্ণালী দিন হয়ে থাকবে, এমন মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শনিবার যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় উপস্থিত ছিলেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের সাবেক 2 রাষ্ট্রদূত ড্যান মজিরা এবং মার্শা বার্নিকাট। বিস্তারিত সুফিয়ান ফারাবির প্রতিবেদনে। বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা শীর্ষক এই সেমিনারের উদ্যোক্তা যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউএস বাংলা অ্যাডভোকেসি কাউন্সিল। দেশটির কোপেন স্টেট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সভায় যোগ দেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা ও মার্শা বার্নিকাট। আলোচনায় ঢাকায় নিযুক্ত সাবেক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশ্বের জন্য দৃষ্টান্ত। তাদের বিপ্লব ইতিহাসে মোটা দাগে লেখা থাকবে। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দেশের জনগণ। এদেশের তরুণরা ডাইনামিক। আমরা দায়িত্ব পালনকালে অভিভূত হয়েছি 2018 সালে। এ সময় তরুণরা বাস দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে তারা রাস্তায় নেমে আসে। তারা কোনো ভবনে অগ্নিসংযোগ বা ধ্বংসাত্মক কাজ করেনি, বরং তারা নিজেরা সুসংগঠিত হয়েছে। বাংলাদেশি তরুণদের এই অদম্য স্পৃহাকে আমি পছন্দ করি। এই বিপ্লব ছিল ভিন্ন ধরনের একটি বিপ্লব। বিপ্লবের পর কোনো ধরনের বিপর্যয় ঘটেনি, বরং স্থিতিশীল গণতন্ত্রের দিকে যাত্রা শুরু হয়েছে। আমি যখন 5 আগস্টের দিকে তাকাই, তখন হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাবার দৃশ্য দেখি, তখন মনে হয় এটা বাংলাদেশের ইতিহাসে বিস্ময়কর ঘটনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে গণতান্ত্রিক এবং সমৃদ্ধশালী, এমন মন্তব্য করেন সভার প্রধান অতিথি মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। নির্বাচনের এই সম্ভাব্য তারিখ শুধুমাত্র ক্যালেন্ডারের পাতার একটি হিসেব নয়, বরং এটি দেশের জনগণকে দেয়া প্রতিশ্রুতির পথে যাত্রা। তাদের ভোট আর চুরি হবে না, কণ্ঠকে চেপে ধরা হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ ভয়, মিথ্যা আর নির্যাতনের উপর তৈরি হবে না, বরং তার ভিত তৈরি হবে সত্য, স্বচ্ছতা আর অংশগ্রহণের ভিত্তিতে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান সরকারের চমৎকার বোঝাপড়ার বিষয়টিও সামনে আনেন তিনি। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। 4 দিনের সফরে ঢাকা এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 2 সদস্য। এটি সংস্থার কোনো সদস্যের প্রথম বাংলাদেশ সফর। রবিবার সংস্থাটির ভাইস চেয়ার গার্জিনা বারানোস্কা এবং আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ ঢাকায় এসে পৌঁছান। এই সফরে তাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব, গুম কমিশনের সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গুমের শিকার হওয়া পরিবারের সাথে বৈঠক করার কথা রয়েছে। গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 2 সদস্যের আগামী 18 জুন ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ইসরায়েলের হামলায় গত 4 দিনে তেহরানে নিহতের সংখ্যা বেড়ে 224 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 1270 জনের বেশি মানুষ। এছাড়া ইসরায়েলের মন্দনগরী, হাইফা সহ মধ্যাঞ্চলের 4টি জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত এবং অন্তত 74 জন আহত হয়েছে। এ নিয়ে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছে 17 জন। এর মধ্যে হামলার প্রতিশোধ নেওয়া শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। এদিকে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে ইসরায়েল। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। টানা চতুর্থ রাতেও একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল ও ইরান। সোমবার ভোরে ইসরায়েলের একটি তেল পরিশোধনাগারে আঘাত হানে ইরান। এছাড়া দেশটির মধ্যাঞ্চলেও ইরানের হামলায় কয়েকজন হতাহত হন। ইরানের একটি মিসাইল মধ্য ইসরায়েলের পেতাহটিকবা শহরের একটি ভবনে সরাসরি আঘাত হানায় সেখানে আগুন ধরে যায়। ইরানের রেভলিউশনারি গার্ড IRGCর সর্বশেষ হামলায় তেল আবিব, হাইফা, বেন গুরিয়ন বিমানবন্দর ও নেভাটিম বিমানঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বাতিয়াম শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত 75টিরও বেশি ভবনের মধ্যে 22টি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের কোম শহরের 30 কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের অভিজাত বাহিনী রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা শাখার প্রধান সহ 2 ইরানি জেনারেল।
এরই মধ্যে হামলা না থামালে ইসরায়েলকে আরো কঠোর জবাব দেয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি কথা বলেন। ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও নিরাপত্তার ঝুঁকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের হামলায় সতর্কতা হিসেবে ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাস ও কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলকে হামলার জবাব না দেয়া পর্যন্ত কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। সৃষ্টি ঘটক, ৭১। ইরানে হামলা ইসরায়েলের একটি মাস্টার প্ল্যান, তথ্য দিয়েছে ইসরায়েলি কর্মকর্তারাই। পুরো কৃতিত্ব দিয়েছেন গোয়েন্দা সংস্থা মোসাদকে। বিশ্বের দুর্ধর্ষতম গোয়েন্দা সংস্থার কয়েক বছরের নিখুঁত পরিকল্পনা আর প্রস্তুতির ফলাফল ইরানের সর্বোচ্চ স্তরে সফল হত্যাকাণ্ড। ইসরায়েলি সেই মাস্টার প্ল্যানের আদ্যোপান্ত জানাচ্ছেন আফসানা শাওন। ইসরায়েলের যুদ্ধবিমানগুলো যখন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার দিকে উড়ে যাচ্ছিল, তখনই খোলস ছেড়ে বেরিয়ে আসে ইরানের ভেতরে লুকিয়ে থাকা মোসাদের ছদ্মবেশী সশস্ত্র গোয়েন্দা দল, এক ঝাঁক সশস্ত্র ড্রোন এবং সাধারণ যানবাহনের মধ্যে লুকিয়ে রাখা বিস্ফোরক। সব মিলিয়ে হামলা হয় ঘুমন্ত গুরুত্বপূর্ণ সব ব্যক্তি ও স্থাপনার উপর। কয়েক দশক ধরেই ইরানে হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল। অবশেষে গত 13ই জুন গভীর রাতে হামলা হয়। ঘুমন্ত ইরানি সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধানরা ছিলেন লক্ষ্যবস্তু। নাম দেয়া হলো অপারেশন রাইজিং লায়ন। তেহরান পর্যন্ত পৌঁছানোটা উচ্চ পর্যায়ের কৌশলগত ও কার্যত সাফল্য ও গুরুত্বপূর্ণ। আমাদের গোয়েন্দা সংস্থা ও বিমান বাহিনী সম্মিলিতভাবে কয়েক বছর ধরে পরিকল্পনা করে অবশেষে সফল হয়েছে। ইসরায়েলের মানুষকে রক্ষায় যা যা দরকার সব আমরা করব। তেহরান আর সুরক্ষিত নেই। ওদের রাজধানী আর সন্ত্রাসী সংস্থাগুলো ইসরায়েলের হামলায় পর্যদস্ত। ইরানে হামলার পরিকল্পনা বাস্তবায়নের ভার পড়েছিল ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের ওপর। তারা কয়েক বছর ধরে ইরানি নেতাদের অবস্থান এবং তথ্য সংবলিত ফাইল তৈরি করেছে। এর মধ্যে তাদের বাসা, বাংকার, গোপন আশ্রয়স্থলের তথ্যও ছিল। সম্প্রতি খোলা জায়গায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্র স্থাপন করে ইসরায়েল। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারির কাছাকাছি এসব অস্ত্র বসানো হয়। এর উদ্দেশ্য ছিল হামলার কয়েক ঘন্টা আগে এই প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে ফেলা। এছাড়াও আগে থেকেই ইরানের ভেতরে বিস্ফোরক ড্রোনের একটি ঘাঁটি গড়ে তোলে মোসাদ। হামলার আগে এইসব ড্রোন সক্রিয় করা হয়। ইসরায়েলি যুদ্ধবিমানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সব প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করতে সাধারণ যানবাহনের ভেতরে বিস্ফোরক ও উন্নত প্রযুক্তি লুকিয়ে রেখেছিল মোসাদ। এসব গোয়েন্দা ও অস্ত্রশস্ত্র সপ্তাহ কিংবা মাসের পর মাস ইরানের ভেতরেই নিষ্ক্রিয় অবস্থায় ছিল। আগে থেকেই হামলার পরিকল্পনা করা হয়েছে স্বীকার করলেও অস্ত্রগুলো মোসাদ কিভাবে ইরানে পাচার করেছিল সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণাই দেননি ইসরায়েলি কর্মকর্তারা। আফসানা শাওন, ৭১। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি এক পরিকল্পনার সম্প্রতি ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে ইসরায়েলের সামরিক হামলার একটি ফল হতে পারে সরকার পরিবর্তন। তেহরানের সৃষ্ট অস্তিত্বের হুমকি দূর করতে ইসরায়েল যা যা প্রয়োজন তাই করবে বলে জানান তিনি। এদিকে চলমান এই সংঘাত ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এটি সহজেই শেষ করা যেতে পারে। একই সাথে ইরানকে সতর্ক করে তিনি বলেছেন, যদি ইরান কোনো যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত করে তবে যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। দর্শক, দেশের খবরে ফিরবো। এই মুহূর্তে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা বলছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ওয়ার্কিং গ্রুপ আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটা প্রশংসা করেছেন। তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তারপর আমাদেরকে কিছু কিছু সাজেশন দিয়েছে। যেমন আমাদেরকে তারা বলেছে যে আপনার
গুম বিষয়ক যে কমিশনটা আছে আমাদের, কমিশনটা তো আপনারা জানেন সবাই খুবই ভালোভাবে কাজ করছে, অনেক কষ্ট করছে। তো ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা, তা আমি বলেছি এর সিদ্ধান্ত তো সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে। আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের মিটিংয়ে জিনিসটা উত্থাপন করব। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। ওনারা আমাদের আইনের ব্যাপারে কিছু ব্যাপারে বলেছে, আমাদের আইনে কিছু কিছু জিনিস আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব। তারপর ওনারা বলেছেন ওখানে একটা, আপনারা জানেন সবাই যে মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য, এটার বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। আরও বলেছেন যে ওখানে সার্চ করার জন্য, আপনারা জানেন আমাদের গুম বিষয়ক যে কমিশন আছে ওনারা অনেক অনেক তথ্য আপনার উদ্ঘাটন করেছেন, অনেক সুন্দর করে তদন্ত করছেন, কিন্তু আমরা যাদের এখনো হদিস পাওয়া যায়নি বা যাদের শুনতে খুব খারাপ শোনাবে তবু বলি, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের আপনার ডেড বডিরও কোনো খোঁজ পাওয়া যায়নি, এরকম আর অনেক মানুষ রয়ে গেছেন। তো ওইটার ব্যাপারে ওনারা বলেছেন, আমাদের যে ওয়ার্কিং গ্রুপের একজন সদস্য ছিলেন মেক্সিকোতে, উনি কাজ করেছেন এগুলি নিয়ে, উনি বলেছিলেন একটা কমিশন অন সার্চ, শুধু তারা সার্চ করবে, এই ধরনের একটা কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা আমরা বলেছি, আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। তারপর আমাদের আইনটা ওনারা বলেছে পরীক্ষা করে আমাদের আরও সাজেশন দিবে, এটা বলেছেন। আমাদের সরকারের যে এই মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আমাদের যে কার্যাবলী, বিশেষ করে গুম কমিশন, সেগুলি তারা অনেক প্রশংসা করেছেন এবং তারা বলেছেন আমাদেরকে যত রকম সহযোগিতা প্রয়োজন হবে তত রকম সহযোগিতা ওনারা প্রদান করবেন। এই হচ্ছে আজকের মিটিং। একটা তো ধরেন এখনই আমাদের আইনটা ওনারা পরীক্ষা করে দেখবেন, আমাদেরকে সাহায্য দিবেন, মানে দিবেন, বুদ্ধিবৃত্তিক সাহায্য দিবেন, ইনপুট দিবেন। তারপর ভবিষ্যতে যদি দরকার হয় আমাদের যে গুম বিষয়ক যে কমিশন হবে সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে, টেকনোলজিক্যাল সাপোর্টটা বেশি দরকার হবে। আমি আপনাদের প্রসঙ্গক্রমে একটা জিনিস বলি, আমরা কিছু হলেই মনে করি কি আচ্ছা বিদেশিরা সাহায্য দিবে নাকি। আমি এই আমার সরকারের দায়িত্বে থাকার অভিজ্ঞতা থেকে আপনাদের বলি, আমাদের সরকারের যথেষ্ট টাকা আছে, এই আপনার 100 কোটি 200 কোটি টাকা খরচ করা গুম বিষয়ক তদন্ত কমিশনের জন্য যথেষ্ট টাকা আছে। তো আমাদের একটা আগের সরকারগুলোর একটা প্রবণতা ছিল কিছু হলেই বিদেশিদের কাছে হাত পাতা, কোনো একটা প্রকল্প গ্রহণ করা, প্রকল্পের কারণে অনেক আর্থিক অনিয়ম, অনেক আর্থিক সুবিধা পাওয়া যায়, এই সমস্ত ব্যাপার ছিল। তা আমি আমার মন্ত্রণালয় থেকে আমরা যত কাজ করেছি এখন পর্যন্ত আমরা কোনো ব্যাপারে বিদেশিদের কাছে আপনার সাহায্য চাই নাই। আমাদের নিজস্ব যে অর্থ সম্পদ আছে, নিজস্ব এক্সপায়ারিজ আছে, সেটা আমরা যথেষ্ট মনে করি। কিন্তু ওনারা যদি আমাদের আইন দেখে ইনপুট দিতে চায় যেটার সাথে আর্থিক ব্যাপার যুক্ত নাই, সেটা আমরা নিব। আমি বিশ্বাস করি আমরা মানে শুধুমাত্র টেকনোলজিক্যাল হেল্প হয়তো কারো কারো লাগতে পারে, কিন্তু কোনো রকম আর্থিক সহায়তা আমাদের দরকার হবে না। আমরা অত্যন্ত পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাল্লাহ করতে পারবো। এখন পর্যন্ত কিন্তু এটা সিদ্ধান্ত না, এখন পর্যন্ত যেটা চিন্তার আকারে চলছে, আমরা স্টেক হোল্ডারদের সাথে আরো আলোচনা করব। এটা একটু শেষ করেন। বর্তমানে বিদ্যমান আমাদের মুসলিম পারিবারিক আইন বা অনেকগুলো আইন আছে, পারিবারিক অনেকগুলো ইস্যু থাকে, 15 বছর আগে একটা লোক ঘুমের শিকার হয়েছে, তার সঙ্গে তার ফ্যামিলি রিলেটেড তার সম্পত্তি। আমি আপনার পুরো উদ্যোগ বুঝেছি ভাই, এই যে ডেথ সার্টিফিকেটের অভাবে গুমের শিকার যে ব্যক্তিরা আছেন তাদের পরিবাররা অনেক ভুগে। আপনারা তো দেখছেন, আমি 15 বছর তাদের সাথে সমস্ত আন্দোলনে ছিলাম, সো আমি সাফারিংসটা জানি। তা আমরা আইনে একটা প্রতিকার দিতে পারি, সেটা হচ্ছে মিসিং পার্সন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না, মিসিং পার্সন সার্টিফিকেট, সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পার্সন সার্টিফিকেট যার কাছে থাকবে উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার। আরেকটা বিষয় যেটি হচ্ছে স্যার, যারা স্যার গুম কমিশনের অভিযোগ দিয়েছে, যেমন বিএনপি নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে যারা এখন পর্যন্ত আসলে আমরা জানি না যে তারা মারা গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে নাকি তারা কোথাও আছে, এখনো সেটি পরিষ্কার না স্যার। এই বিষয়গুলো কি পার্ট বাই পার্ট স্যার ইনভেস্টিগেশন করা হচ্ছে নাকি এগুলো মানে? ভাই এটা তো গুম বিষয়ক কমিশন করতে পারে, বলতে পারে আপনাকে, তো আমি বলতে পারি না, এটা কমিশনের কাজ। কমিশন সব চেষ্টা করছে, কিন্তু আপনি একটা জিনিস মনে রেখেন, কমিশনের কাজ যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের স্ট্যাটিউটারি যে কমিশন, এই আইনের অধীনে গঠিত যে কমিশন, সেই কমিশনের কাজ সেখান থেকে শুরু হবে। সেটা এমন না
যে আমাদের বর্তমান যে কমিশনটা আছে এই কমিশনটা মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের কাজ শেষ আমরা দর্শক সচিবালয়ে আইন উপদেষ্টা কথা বলছিলেন, আমরা এতক্ষণ সরাসরি সেখানে যুক্ত ছিলাম। কালো টাকা সাদা করার সুযোগ দেয়া থেকে সরে আসতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, তবে এখনও এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা পায়নি সংস্থাটি। কর্মকর্তারা জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে অর্থ অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। রুহুল আমিনের রিপোর্ট। বিভিন্ন মহলের কঠোর আপত্তি সত্ত্বেও বারবার কালো টাকা সাদা করার সুযোগ পাচ্ছেন অবৈধ সম্পদের মালিকরা। কখনো বিশেষভাবে, আবার কখনো কর কিছুটা বাড়িয়ে দেয়া হচ্ছে এই সুযোগ, সেই সঙ্গে দেয়া হয় সাধারণ ক্ষমাও। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার এমন বিতর্কিত ব্যবস্থা থেকে বের হতে পারেনি জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারও। ভবন ও ফ্ল্যাটের অপ্রদর্শিত বিনিয়োগ বৈধ করার সুযোগ রেখে তার প্রথম বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা। তবে সাধারণ ক্ষমা কিছুটা শিথিল ও করহার বাড়ানো হয়, এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন তিনি। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলে যে কালো টাকা সাদা করা, এটা অনেক সময় আপনার কম্পালশন বা ইসের খাতির উপরে, সেটা আমরা দেখব। সমালোচনার মুখে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিলেও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি ডক্টর সালেউদ্দিন। এনবিআর এর করনীতি বিভাগের কর্মকর্তারা জানান, তারাও কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের পক্ষে। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হলেও মন্ত্রণালয়ের নির্দেশনা মেলেনি, ফলে ফাইলও তৈরি হয়নি। আর কালো টাকা সাদা করা নিয়ে টিআইবি প্রধান বলেন এমন কথা। দীর্ঘদিনের প্রত্যাশিত যেই সংস্কারটা দরকার, যে কালো টাকাকে বৈধতা করার সুযোগ দেওয়া হবে না, চিরতরে রহিত করা হবে, এটা বন্ধ করা হবে, সেই জায়গায় কিন্তু সরকারের বর্তমান সরকারের নতুন বাজেট, তাদের বাজেটও সেই সুযোগটা রাখলো। আমরা আশা করবো এর থেকে সরকার সরে আসবে, দৃষ্টান্ত স্থাপন করে সরকার এমনভাবে সরে আসবে ভবিষ্যতে যেন কোনো দিনই এই ধরনের সুযোগগুলো রাখা না হয়। টিআইবি বলছে, কর নিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে বৈধতা দেয়া হচ্ছে, সুরক্ষা দেয়া হচ্ছে অপরাধকে। বিশাল একটা মূল্য দিতে হচ্ছে, নৈতিকতার বিসর্জন দিতে হচ্ছে এক, দ্বিতীয় হচ্ছে একটা অপরাধকে সুরক্ষা দেওয়া হচ্ছে। যে অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়ার কথা সেটা না করে তাকে কিন্তু তার কাছ থেকে সামান্য করাদেশ সাপেক্ষে তাকে পুরস্কৃত করা হচ্ছে, অর্থাৎ দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে। তবে এনবিআর কর্মকর্তাদের ধারণা, এবার যে হারে কর বাড়ানো হয়েছে, বিধান বাতিল না হলেও কেউ এর সুযোগ নেবেন না। রুহুল আমিন, ৭১, ঢাকা। লন্ডনে অনুষ্ঠিত ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সব সুযোগ সুবিধা অসুবিধা পর্যালোচনা করেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য উপযুক্ত সময় নির্ধারণ করা হয়েছে। কোনো যদি কিন্তু নয়, দেশের স্বার্থে নির্বাচন হতেই হবে, সেটি যখনই হোক। লন্ডন থেকে দেশে ফেরার সময় ৭১কে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, খুব শীঘ্রই দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরিফ মাহফুজের তথ্যছবিতে শফিকুল হকের প্রতিবেদন। শুক্রবার লন্ডনের হোটেল ডরচেস্টারে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে পুরো দেশ। নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ও টানাপোড়েনের সমাধান এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হওয়া এই বৈঠক থেকেই। যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তাদের আলোচনার বিষয়। তারপরেও সবারই কৌতূহল, আর কি আলোচনা হলো সেখানে। সার্বিক দেশের বিষয়ে তো আলোচনা হয়েছে, ওনাদের ওয়ান টু ওয়ান অনেক কথা হয়েছে। আর প্রথম পার্ট অফ দ্য মিটিং যেটা ছিল সেটা হচ্ছে নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়েছে এবং সুবিধা অসুবিধা নিয়ে আলাপ হয়েছে। পরবর্তীতে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিনক্ষণের সিদ্ধান্ত হয়েছে এবং সবাই ধরে নিয়েছে ওইটাই সবচেয়ে ভালো সময়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী লন্ডন থেকে দেশে ফেরার পথে ৭১কে জানান, দেশের স্বার্থেই নির্বাচন হতে হবে, সেটি যত দ্রুত সম্ভব। বাংলাদেশের যে নির্বাচন হতে হবে এবং দ্রুত হতে হবে, এটা তো সবাই অনুধাবন করছে। সুতরাং এটা সকলের স্বার্থে, দেশের স্বার্থে একটা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমাদেরকে তো দেশের এক একটা সংকট সমাধান করতে হবে, তাই না? সেভাবে সমাধানের একটা পথ দুই সিনিয়র বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল, সবচেয়ে জনপ্রিয় দল এর যিনি নেতৃত্ব দিচ্ছেন তার সাথে আলাপ হয়েছে তারেক রহমান সাহেবের সাথে, এবং সেই জায়গাটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে ফিরতে পারেন সেটিও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। উনি দ্রুত সময়ে চলে যাবেন, কারণ উনি তো দেশের স্বার্থে এত বড় একটা ত্যাগ স্বীকার করেছেন, ওনার পরিবার করেছেন,
এবং দেশের জন্য কাজ করতে চান। শফিকুল হক, ৭১। আমি তো এখানে নির্বাচনী আসন ৩০০ বা ৪০০ যাই হোক, সীমানা পুনর্নির্ধারণ করে ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা বিষয়ক কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। বিদ্যমান অবস্থায় ভারপ্রাপ্ত পূর্ণ পরিবর্তন করে নির্বাচনে যাওয়া উচিত বলে মনে করেন তিনি। তবে এই স্বল্প সময়ের মধ্যে সবকিছু পরিবর্তন করতে গেলে সেটি ঝামেলাপূর্ণ হবে বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত আছে তার কমিশন। যখনই উনি চান নির্বাচনের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত। গেল ৩টি নির্বাচন বিশ্লেষণ করে দেখা যায় গড়ে ২ মাসের মতো সময় দিয়ে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে হিসেবে এখন জুন মাস চলছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ৮ মাস সময় আছে নির্বাচন কমিশনের হাতে। আর এই সময়ের মধ্যে নির্বাচন হতে কোনো সমস্যা দেখেন না নির্বাচন বিশ্লেষক। আমার মনে হয় এটা যথেষ্ট সময় একটা নির্বাচন তোলার জন্য ইলেকশন কমিশনের কাছে। আমার মনে হয় প্রাথমিকভাবে নির্বাচন কমিশন অলরেডি তারা এই কাজগুলো অনেক দূর আগায় নিছে। ফেব্রুয়ারি মাসে আমাদের অনেকগুলো নির্বাচন হয়েছে, এর আগে দ্বিতীয় সংসদ নির্বাচন হয়েছে, তারপরে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। তিনি জানান নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসির হাতে দুটো চ্যালেঞ্জ। এক, ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার তারিখ সমন্বয় করা। দ্বিতীয়ত, নিরাপত্তা, শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থার পূর্ণ সমর্থন। ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হওয়ার কথা, আর এসএসসি পরীক্ষাটাকে হয়তো পরে শিফট করবে কোনো একটা সুবিধা মতন সময়, এরকম কিছু। হ্যাঁ, নির্বাচনী পরিবেশটাকে নিশ্চিত করাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিবে, কিন্তু সেটাতেও সবাই যদি আন্তরিক হয়, রাজনৈতিক দল, সরকার, নির্বাচন কমিশন এবং প্রশাসন মানসিক যদি একটা প্রস্তুতি নেয়, তাহলে নির্বাচনী পরিবেশটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। জানুয়ারি বাংলাদেশের শীতলতম মাস। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীত থাকে। এ মাসের মাঝামাঝিতে রমজান মাসও শুরু হবে। এর আগে নির্বাচন সম্পন্ন হলে আবহাওয়া অনুকূলে থাকবে। বৃষ্টিপাতের ইয়েটা খুবই কম থাকে এবং তাপমাত্রার যেটা এটা একটু সাধারণত আমাদের যে জানুয়ারি মাসে একটু কম থাকে, তবে ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে থাকে আর কি। তবে এই সময় মোটামুটি ভালো থাকে। আওয়ামী লীগের কার্যক্রম ও নিবন্ধন স্থগিত আছে। যদি নির্বাচনের আগ পর্যন্ত একই অবস্থা থাকে তাহলে দলটি ভোটে অংশ নিতে পারবে না। বিএনপি ও অন্য দলগুলোর ভোটের বিষয়ে আগ্রহ থাকায় নির্বাচন নিয়ে কোনো সংকট নেই বলে মত বিশ্লেষকের। যতটুক বাকি আছে ওটুক হওয়ার মতো সময় এখন তাদের হাতে আছে। সুতরাং নির্বাচন না, আমি আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই নির্বাচনটা হবে, যেটাতে বিএনপিরও আপত্তি নাই বলে আমি যতটুকু জেনেছি। বিভিন্ন নির্বাচিত সরকার যারাই আসুক, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ভুলে না যাওয়ার পরামর্শ দিলেন বিশ্লেষকরা। নুরনবী সরকার, ৭১, ঢাকা। দর্শক, আমাদের সহকর্মী নুরনবী সরকারের আমরা প্রতিবেদন দেখছিলাম। ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের সাথে দেখা করতে চট্টগ্রামে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিমানের প্রায় ৬০০ মডেল তৈরি করেছেন সরকারি পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা করা এই তরুণ। বানিয়েছেন বিভিন্ন মডেলের 10টি ড্রোন। আমরা এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, আশা করি শুনতে পাচ্ছেন। বিএনপির প্রতিনিধি দল সেখানে পৌঁছেছেন কিনা, এবং একই সাথে এই আশির উদ্দিন যে ৬০০-র বেশি মডেল তৈরি করেছেন, বিভিন্ন ড্রোন থেকে শুরু করে আমরা বিমানের কথাও বলছিলাম, সেই বিষয়ে আসলে তারও কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? অঞ্চল বাসখালীর পিঠরি গ্রামে, এখানে সেই ক্ষুদে বিজ্ঞানী আশির বাড়ি, এবং এইখানে এসেছেন বিএনপির তারেক রহমান সাহেবের নির্দেশে এবং বিএনপির একটি প্রতিনিধি দল। আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে এসেছেন রুহুল কবির সাহেব এবং রিজভী সাহেব,
এবং বিএনপির বিশাল একটি প্রতিনিধি দল এখন তারা তার বাড়িতে অবস্থান করছেন। তারেক রহমানের পক্ষ থেকে তাকে যে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার মতো যে আরো যারা খুদে বিজ্ঞানী বাংলাদেশে আনাচে কানাচে রয়েছেন এই ধরনের প্রতিভার অধিকারী, তাদের প্রত্যেককে তারেক রহমানের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে যে ভূমিকা এবং বিএনপির যে ভূমিকা থাকবে সেখানে এইসব খুদে বিজ্ঞানীদের এবং প্রতিভাবান যুবকদের একত্রিত করে সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করা হবে এবং এইসব প্রতিভার বিকাশের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করা হবে জানিয়েছেন রুহুল কবির রিজভী তারেক রহমানের পক্ষ থেকে এবং তার পরিবারের সাথে কথা বলেছেন। আপনি জানেন যে এই যুব আশির চট্টগ্রামের প্রত্যন্তরে সে একজন যুবক, একাডেমিক তার কোনো প্র্যাকটিক্যালি কোনো না থাকলেও সে প্রতিবার জুড়ে 6টি বিমান এবং ড্রোন আবিষ্কার করেছেন। এই নিয়ে সারা দেশে তার তোলপাড় পড়ে যায়। বিষয়টি তারেক রহমানের নজরে আসলে তিনি এই তার প্রতিনিধি দল, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এখানে পাঠিয়েছেন। ওনার সাথে কথা আশির সাথে কথা বলেছেন, তার বাবা মায়ের সাথে কথা বলেছেন এবং তার প্রতিভার এবং তার আবিষ্কারের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং এরপর তারা এখন বর্তমানে আশির বাড়ি থেকে বেরিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা জানিয়েছেন যে আগামীতে যতটুকু সহযোগিতা করা দরকার তারেক রহমানের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে এবং প্রতিভা বিকাশে যা যা করণীয় বিএনপির পক্ষ থেকে করা হবে। ধন্যবাদ শিল্পী আমাদের সাথে যুক্ত হয়ে সর্বশেষে খবর জানানোর জন্য। নিশ্চয়ই যখন বিএনপি নেতারা এই তরুণের সাথে কথা বলবেন আমরা ফিরে আসবো আবার আপনার কাছে। দর্শক সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী ছিলেন আমাদের সাথে এতক্ষণ। চট্টগ্রামে আবার করোনার সংক্রমণ বাড়ছে। সর্বশেষ 24 ঘন্টায় 9 জন সহ 2 সপ্তাহে মোট 18 জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনার দ্বিতীয় ঢেউয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে হাসপাতালগুলো সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। চলছে আইসোলেশন এবং আইসিইউ চালুর কাজ। তবে এখনও কোভিড ডেডিকেটেড হাসপাতাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রয়েছে জনবল সংকট। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 9 জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে 2 সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছেন 9 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা এখন 18 জন। সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাই প্রস্তুতি নিচ্ছে হাসপাতালগুলো। এরই মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সাথে সিটি কর্পোরেশনের একটি হাসপাতালও প্রস্তুত করা হচ্ছে। স্বাস্থ্য পরিচালক চট্টগ্রাম বিভাগকে বলা হয়েছে যে কোনো জায়গা থেকে উপজেলা লেভেলে যে কোনো ডাক্তারকে এনে এখানে যাতে পোস্টিং দেওয়া হয়, যাতে এই ধরনের এই ডেডিকেটেড যে সেন্টারগুলো করা হয়েছে সেগুলো যাতে অয়েল ইকুইপ থাকে। ডেডিকেটেড হাসপাতাল মানে হলো যদি রুগীর চাহিদা যদি বাড়ে, রুগী যদি সংখ্যা বাড়তে থাকে, আমরা চিটাগাং জেনারেল হাসপাতালে আর কোনো রুগী ভর্তি করাবো, একমাত্র কোভিড রুগীরাই থাকবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার থেকে করোনা পরীক্ষা শুরু হলেও পুরোপুরি প্রস্তুত নয় জেনারেল হাসপাতাল। কর্তৃপক্ষ বলছে জনবল ও যন্ত্রপাতি সংকটে এখনও কাজ শুরু হয়নি। তবে সংকট কাটিয়ে উঠতে কাজ করছেন তারা। টোটাল 50 বেডের করা হয়েছে আপনার কোভিড ওয়ার্ড, এবং যে সমস্ত রোগীদের কোভিডের সাথে ডায়ালাইসিসের প্রয়োজন হয় তাদের জন্য আমরা আলাদা ডেডিকেটেড ডায়ালাইসিস মেশিন কিন্তু আলাদা করে রেখেছি। আইসিইউতে কিছু সংকট ছিল মেশিনারিজের, সেটা কিছু সংকট আমাদের সমাধান করা হয়ে গেছে। কিছু সংকট আজকালের মধ্যে হয়তো সমাধান হয়ে যাবে, কারণ ঢাকা থেকে একটি শক্তিশালী টিম অলরেডি আইসিইউর পুরো সেট আপটাকে নিয়ে কাল থেকে আবার কাজ শুরু করবেন। এদিকে সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি প্রস্তুত রয়েছে বেসরকারি হাসপাতালগুলো। প্ল্যান থাকাতে এখন অক্সিজেনের আর ওই আগে যে ক্রাইসিস ওইটা থাকবে না, কারণ সিলিন্ডার এখন অনেকগুলো ক্লিনিকে কিন্তু যেগুলো বড় বড় হাসপাতাল এগুলোতে কিন্তু এখন এই সবগুলোতে এখন আপনার প্ল্যান চলে আসছে। আর সিভিল সার্জন জানান করোনার প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষার জন্য পর্যাপ্ত কিটের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের যে লজিস্টিক যেগুলো ছিল, কিট যেগুলো ছিল, এগুলো ডেটগুলো এক্সপায়ার হয়ে গেছে। এখন এই সময়ে আমাদের দ্রুত গতিতে কিট ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রামে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও যে কোনো সময় তা জটিল হওয়ার শঙ্কা রয়েছে। তাই জনগণকে সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্টদের। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। ক্লাব বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচে লেজেক উপরে করে ফেলেছে আতলেতিকো মাদ্রিদ। পিএসজির সাথে নিজের ক্লাবের তুলনায় টানতে চান না
রুই ব্লাঙ্কোস হেড কোচ দিয়াগো সিমিনিও। টাকার হিসেব তো আছে, সে সাথে পিএসজিকে দারুণ একটি দল বলে স্বীকার করে নিচ্ছেন এই মাস্টারমাইন্ড। তাই হেরেছেন 4 গোলের ব্যবধানে। খালিদ জামিলের রিপোর্ট। ক্লাব ওয়ার্ল্ড কাপে পিএসজির বিপক্ষে ম্যাচে হঠাৎ করেই তালি দিয়ে উঠলেন আতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। তবে সেটা আনন্দে নয়, হতাশা আর বেদনায়। খানিক আগেই ভিএআরে একটা গোল বাতিল হয়েছে তার দলের। আসুন পুরো গল্পটা তলিয়ে দেখা যাক। বায়ার্ন মিউনিখের কাছে গুনে গুনে 10 গোল খেয়েছে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি এফসি। ওদের কথা বাদ দিন, অ্যামেচার খেলোয়াড়রা চাকরি থেকে ছুটি নিয়ে এসেছে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে। কিন্তু আতলেটিকো মাদ্রিদের গল্পটা তো আর তেমন নয়। একে তো ঐতিহ্যগতভাবে তারা স্প্যানিশ বা ইউরোপিয়ান জায়ান্ট, তার উপর ওদের বস হিসেবে আছেন মাস্টারমাইন্ড দিয়েগো সিমিওনে। তারা কেন পিএসজির কাছে প্রথম ম্যাচেই 1 হালি গোল খাবে? শুধু কি তাই, আতলেটিকো মাদ্রিদ রোজবল স্টেডিয়ামে এই ম্যাচে অলমোস্ট সব দিক দিয়ে করে ফেলেছে লেজে গোবরে। 4টা গোল তো তারা খেয়েছেই, ফিরিয়ে দিতে পারেনি একটাও। একই ম্যাচে ক্লেমো লংলে দেখেছেন লাল কার্ড, স্টপেজ টাইমে পেনাল্টি থেকে একটা গোলও হজম করেছে মাদ্রিদ জায়ান্টরা। দিয়েগো সিমিওনে ক্লাবটার দায়িত্ব নেয়ার পর এত কিছু একসাথে এক ম্যাচে কখনো ঘটেনি। আফটার ম্যাচ প্রেস মিটে সিমিওনে নিজের কপালকে দোষ দেয়া ছাড়া আর তেমন কোনো উপায় খুঁজে পেলেন না। আতোয়া গ্রিজমানের গোলটা হয়েই যেতে পারত, কিন্তু গোলকিপার সেটা আটকে দেয়। একটা গোল ভিএআরে বাতিল হয়। রেফারির ওই সিদ্ধান্তে অবশ্য চাপা ক্ষোভ আছে স্প্যানিশ সমর্থকদের মাঝে। হেড কোচ বলছেন 14 বছর পরে এসে রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলতে আর ভালো লাগে না। এই ইস্যুতে তিনি বেশ ক্লান্ত। আরেকটা বিষয়ও অখুশি করেছে আতলেটিকো বসকে, ক্লাবের সাথে খেলোয়াড় কেনা বেচা নিয়ে দেন দরবার। সরাসরি সেটা না বললেও প্যারিসিয়ানদের প্রশংসা করতে গিয়ে তার কিছুটা আভাস দিয়েছেন বটে। বলছিলেন লুইস এনরিকে তার ক্লাবের কাছে ভালো একটা লেফট উইং চেয়েছিলেন। পরের জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই কাবিচাকে আনতে 70 মিলিয়ন ইউরো দিয়েছিল ক্লাবটা। তরুণদের নিয়ে দারুণ একটা দল গড়ে সেটা নিয়েই মহাসাগর পাড়ি দিচ্ছেন এখন এনরিকে। ইউরোপ থেকে এসে যুক্তরাষ্ট্রের তীব্র গরমের মধ্যে পড়েছে ফুটবলাররা। তবে সেটাকে কোনো অজুহাত হিসেবে ব্যবহার করতে চাননি সিমিওনে, কারণ প্রথম ম্যাচের প্রতিপক্ষ পিএসজি কাতারি মালিকানাধীন হলেও বর্ন অ্যান্ড রেজড ইন ইউরোপ, তারা তারুণ্যের উপর ভর করে খেলছে, যেটা আতলেটিকো পারছে না। প্রথম ম্যাচের সমীকরণ অন্তত তাই বলে। তবে লড়াই আরও বাকি। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জটা শত বাধার পরেও জয় করতে চায় ওরা। খালিদ জামিল, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।